আমার ছেলে অভিমন্যু আমাকে ফুলের মালা পরিয়ে বলল, মা, আমি তোমাকে জীবনসঙ্গিনী হিসাবে চাই। আমি হতভম্ব হয়ে গেলাম। কেরালার কুমারকোমে একটি হাউস বোটে বসে আছি। আমার চারপাশে বিস্তৃত ব্যাকওয়াটার, দূরে নারকেল গাছের সারি। এই সুন্দর পরিবেশে এমন এক অদ্ভুত ঘটনা ঘটবে তা কি ভেবেছিলাম? আমার ছেলে অভিমন্যুর বয়স ৪৭ বছর। আমার বয়স ৬৭ বছর। অভিমন্যুর বাবা মারা গিয়েছিলেন ১০ বছর আগে। তারপর থেকে আমরা দুজন একসাথে থাকি কোচিতে, যেখানে অভিমন্যু একটি আইটি কোম্পানিতে কাজ করে। অভিমন্যু কখনই বিয়ে করেনি। যখনই আমি তাকে বিয়ে করার কথা বলতাম, সে বলত, মা, আমি তোমাকে কে দেখবে? আমি বিয়ে করলে তোমাকে একা থাকতে হবে। আমি বলতাম, বাবা, তুমি বিয়ে করো, আমি ঠিক থাকব। কিন্তু সে শুনত না। গত সপ্তাহে অভিমন্যু বলল, মা, চলো বেড়াতে যাই কুমারকোমে। কেরালার এই সুন্দর স্থান আমি কখনো দেখিনি, তাই উৎসাহিত হয়ে রাজি হয়ে গেলাম। আমরা এসেছিলাম একটি হাউসবোট ভাড়া নিয়ে। সারাদিন আমরা ব্যাকওয়াটারে ঘুরে বেড়াতাম, সন্ধ্যায় ডেকে বসে গল্প করতাম। আজ সকালে অভিমন্যু একটি গোলাপের মালা নিয়ে এলো। আমি ভাবলাম হয়তো কোথাও নিয়ে যাবে বেড়াতে। কিন্তু সে আমার গলায় মালাটি পরিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমাকে জীবনসঙ্গিনী হিসাবে চাই। আমি ভাবতেই পারিনি আমার ছেলে এমন কথা বলবে। আমি শব্দহীন, স্তব্ধ হয়ে গেলাম। আমার শরীর কাঁপতে লাগল, চোখে পানি এসে গেল। অভিমন্যু আমার হাত দুটো ধরে বলল, মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে নাটকে অভিনয় করার জন্য প্রপোজ করছি। আমি অবাক হয়ে তাকালাম। কি বললি? অভিমন্যু হাসতে হাসতে বলল, মা, আমাদের অফিসে একটি নাটক হচ্ছে। আমি সেখানে অভিনয় করব, একজন বৃদ্ধ ছেলে যে তার মাকে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেয়। কি বলছিস তুই? এ কেমন নাটক? আমি চিৎকার করে উঠলাম। অভিমন্যু বলল, মা, শান্ত হও। এটা ঠিক তুমি যা ভাবছ তা নয়। নাটকে আমি একজন অভিনেতা, বিজন বাবু, যিনি মাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার মৃত মায়ের স্মৃতিতে বিভোর হয়ে আর কাউকে বিয়ে করেননি। তার মানসিক অবস্থা এমন যে তিনি তার মাকেই বিয়ে করতে চান। সে একজন মানসিক রোগী। ওহ, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাই বল। আমি তো ভেবেই আচ্ছা, এই নাটকে আমি কি করব? তুমি আমাকে সাহায্য করবে অভিনয় শিখতে। তুমি আমার মায়ের ভূমিকায় অভিনয় করবে, আর আমি প্র্যাকটিস করব। আমি হেসে উঠলাম, এই জন্য এই ড্রামাবাজি? তুই তো আমাকে সোজা বলতে পারতি। সে কি আর মজা হতো? তোমার মুখের ভাব দেখার জন্যই এটা করেছি। অভিমন্যু হাসতে হাসতে বলল। আমি তাকে একটা ধমক দিলাম, দুষ্টু ছেলে। আমি তো ভেবেই মরে যাচ্ছিলাম। এভাবেই সেদিনের হাসিঠাট্টা শেষ হল। আমরা নাটকের লাইনগুলি প্র্যাকটিস করলাম। সন্ধ্যাবেলা আমরা ব্যাকওয়াটারে নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। চারদিকে তখন সন্ধ্যার আবছা আলো ছড়িয়ে পড়েছে। জলের উপর চাঁদের আলো পড়ে চিকচিক করছে। মা, তোমাকে একটা গল্প বলি, অভিমন্যু বলল। কি গল্প? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পারিবারিক ইতিহাসের একটা গল্প। যা তুমি জানো না। আমি অবাক হয়ে তাকালাম। আমি জানি না? কি গল্প? অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, তুমি জানো না, বাবা মারা যাবার আগে আমাকে একটা সত্য বলেছিলেন। আমার বাবা আসলে আমার আসল বাবা নন। আমি যেন বজ্রাহত হলাম। কি বলছিস তুই? কি পাগলামি করছিস? বাবা মারা যাবার আগে আমাকে বলেছিলেন আমি নাকি দত্তক নেওয়া সন্তান। আমাদের বাড়ির কাছের জঙ্গলে একটি মন্দিরের কাছে আমাকে পাওয়া গিয়েছিল। আমি হতবাক। অভিমন্যু আমার আসল সন্তান, এই সত্য আমি জানি। কিন্তু তার বাবা তাকে এমন কথা কেন বললেন? আমি তার হাত ধরে বললাম, বাবা, এটা ভুল। তুমি আমার গর্ভজাত সন্তান। তোমার জন্মের সময় আমি ছিলাম, তোমার পিতা ছিলেন। তোমাকে মিথ্যা বলা হয়েছে। অভিমন্যু বলল, মা, আমি জানি। পরে বাবা আমাকে সত্যটা বলেছিলেন। তিনি আমাকে অনেক গোপন কথা বলেছিলেন। তোমাকে বলেননি, কারণ তিনি চাননি তুমি ভয় পাও। কি গোপন কথা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমাদের পরিবারের সাথে একটা অভিশাপ জড়িত। আমার জন্মের সময় একজন জ্যোতিষী বাবাকে বলেছিলেন যে আমার সন্তান হবে না। যদি আমার সন্তান হয় তবে আমার সাথে তোমার দেখা হবে না। আমি আবার অবাক হলাম, এসব কি বলছিস? তোমার বাবা এসব বিশ্বাস করতেন না? হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন না। কিন্তু যখন আমি কলেজে যাই তখন থেকে তিনি অদ্ভুত স্বপ্ন দেখতেন। এক রাতে তিনি স্বপ্নে দেখেন একটি অজানা মহিলা আমাকে নিয়ে যাচ্ছে। তারপর থেকে তিনি উদ্বিগ্ন থাকতেন।
তোমাকে এসব বলেননি কারণ তিনি চাননি তুমি চিন্তা করো গ। অভিমন্যু এসব মিথ্যা কথা। তোমার বাবা এসব কখনো বলেননি। অভিমন্যু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি তোমাকে এসব বলেননি গি। আমি দৃঢ়তার সাথে বললাম, কারণ আমি তোমার বাবাকে ভালো করে জানি। তিনি এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না গি। অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের সাথে একটি পুরনো কাহিনী জড়িত। যেখানে আমরা বাস করি সেই এলাকায় একসময় একটি রাজবাড়ি ছিল। রাজার ছেলে তার মাকে ভালোবেসে ফেলেছিল। রাজা যখন এটা জানতে পারলেন, তিনি তার ছেলেকে অভিশাপ দিলেন যে সে কখনো সুখী হবে না। সেই অভিশাপ নাকি আমাদের পরিবারে বংশানুক্রমে চলে আসছে গি। আমি রেগে উঠলাম, কি বাজে কথা! তোমার বাবা কখনো এমন কথা বলেননি। তুমি আবার কি ড্রামাবাজি করছ? অভিমন্যু হঠাৎ হেসে উঠল, ধরা পড়ে গেলাম। হ্যাঁ মা, আমি আবার ড্রামাবাজি করছিলাম। আমাদের নাটকের আরেকটি অংশ। এটাও আমাদের নাটকে আছে, একটি পারিবারিক অভিশাপের গল্প। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তুমি আমাকে শেষ করে দিচ্ছ অভিমন্যু। আর কোনো ড্রামাবাজি নয়। আমাকে পুরো নাটকটা পড়ে শোনাও। অভিমন্যু বলল, মা ঠিক আছে। আসলে এটা একটা থ্রিলার নাটক, যেখানে গি। এমন সময় হঠাৎ করে আমরা দেখলাম দূরে একটি নৌকা আমাদের দিকে আসছে। দেখে মনে হল নৌকাটি খালি। কারো সাথে দেখা না করার জন্য আমরা আমাদের নৌকাটিকে একটি ঝোপের পেছনে নিয়ে গেলাম। সেই নৌকাটি আমাদের কাছে এসে থামল। আমরা স্পষ্ট দেখতে পেলাম নৌকায় কেউ নেই। অভিমন্যু আমাকে বলল, মা, তুমি এখানে থাকো। আমি নৌকাটি দেখে আসি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু সে শুনল না। অভিমন্যু সন্তর্পণে নৌকাটির দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। অভিমন্যু নৌকাটির কাছে পৌঁছে দেখল নৌকাটির তলদেশে কিছু একটা আছে। সে ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু ফিরে এসে বলল, মা, নৌকাটিতে একটি লাশ আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। লাশ? আমরা এখনই পুলিশকে খবর দিতে হবে গু। অভিমন্যু বলল, হ্যাঁ, কিন্তু আমাদের ফোন কাজ করছে না। আমরা হাউস বোটে ফিরে গিয়ে সেখান থেকে খবর দিতে হবে গু। আমরা দ্রুত হাউস বোটের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ করে আমরা দেখলাম আরও দুটি নৌকা আমাদের দিকে আসছে। এবার নৌকাগুলিতে লোক ছিল। তারা আমাদের ডাকতে লাগল। অভিমন্যু আমাকে বলল, মা, মনে হয় এরা স্থানীয় লোক। হয়তো তারা ওই লাশের খোঁজ করছে গি। নৌকাগুলি আমাদের কাছে এসে পৌঁছাল। তাদের মধ্যে একজন, যিনি বয়স্ক লোক, জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই নৌকাটি দেখেছেন? আমরা খুঁজে পাচ্ছি না গি। অভিমন্যু বলল, হ্যাঁ, আমরা দেখেছি। সেখানে একটি লাশ আছে গি। লোকটি অবাক হয়ে বলল, লাশ? না না, সেখানে কোনো লাশ নেই। আমার ছেলে নৌকাটি নিয়ে গিয়েছিল মাছ ধরতে। সে ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো সে নৌকায় ঘুমিয়ে পড়েছে গি। অভিমন্যু তাদের সেই নৌকার কাছে নিয়ে গেল। আমিও তাদের পেছনে গেলাম। যখন আমরা নৌকার কাছে পৌঁছালাম দেখলাম সত্যিই সেখানে একটি লাশ নেই। কেবল একটি মাছ ধরার জাল এবং কিছু সরঞ্জাম। বয়স্ক লোকটি বলল, দেখুন, এখানে কোনো লাশ নেই। আপনি কি ঠিকমতো দেখেছেন? অভিমন্যু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখেছি। অন্ধকারে হয়তো মাছ ধরার জালটাকে লাশ বলে মনে হয়েছে গি। লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। তারপর বলল, কোনো সমস্যা নেই। অন্ধকারে এমন ভুল হতে পারে। তবে আপনারা এই সময়ে ব্যাকওয়াটারে ঘুরছেন কেন? এখানে সন্ধ্যার পর ঘোরাঘুরি করা নিরাপদ নয় গ। অভিমন্যু বলল, আমরা জানতাম না। আমরা ট্যুরিস্ট। বুঝেছি, লোকটি বলল। আপনারা হাউস বোটে ফিরে যান। আমরা আমার ছেলেকে খুঁজে বের করি। আমরা হাউস বোটে ফিরে এলাম। অভিমন্যু চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই একটি লাশ দেখেছিলে? অভিমন্যু ধীরে ধীরে বলল, হ্যাঁ মা। আমি স্পষ্ট দেখেছিলাম। এটা মাছ ধরার জাল ছিল না। ওটা একটি লাশ ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম একটি মানুষের মুখ। আমি শিউরে উঠলাম, তবে এখন সেটা কোথায় গেল? আমি জানি না। হয়তো যারা আমাদের সাথে কথা বলছিল তারাই লাশটি সরিয়ে ফেলেছে গি। কিন্তু কেন? সেটাই আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি গি। আমরা দুজনই ভয়ে রাত কাটালাম।
পরদিন সকালে অভিমন্যু বলল, মা, আমরা আজই ফিরে যাব। এখানে থাকা নিরাপদ নয় গে। আমি রাজি হলাম। আমরা হাউসবোট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে শহরের দিকে যেতে শুরু করলাম। পথে অভিমন্যু হঠাৎ করে চাপা গলায় বলল, মা, ওই দেখো ওই লোকটিকে গু। আমি দেখলাম রাস্তার পাশে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, যার সাথে আমরা গতরাতে দেখা করেছিলাম। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। অভিমন্যু ড্রাইভারকে বলল, ভাই, গাড়ি একটু জোরে চালান গো। আমরা শহরে পৌঁছে একটি হোটেলে উঠলাম। অভিমন্যু বলল, মা, আমরা আজ রাতে এখানে থাকব, কাল সকালে ফিরে যাব গু। সেদিন সন্ধ্যায় অভিমন্যু বলল, মা, আমি একটু ঘুরে আসি গু। আমি বাধা দিলাম, না, একা যাবে না। আমিও যাব উ। অভিমন্যু রাজি হল না, না মা, তুমি হোটেলে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব গো। অভিমন্যু চলে গেল। আমি হোটেল রুমে একা বসে রইলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অভিমন্যু ফিরে এলো না। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। অনেকবার তার ফোনে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। রাত বাড়তে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ করে দরজায় নক হল। অভিমন্যু। আমি উৎসাহিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে অভিমন্যু নয়, সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে। আপনি? আমি ভয়ে পিছিয়ে গেলাম। লোকটি বলল, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার ছেলে অভিমন্যু বিপদে আছে গু। কি বিপদ? তাকে কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে আপনাকে খুঁজছে গু। কি বলছেন আপনি? সে তো আমাকে এখানে রেখে গেছে গি। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল, না, আপনি জানেন না। আপনার ছেলে আপনাকে খুঁজছে গি। আপনি কি বলতে চাইছেন? অভিমন্যু কোথায়? সে ফিরে এসেছে যেখান থেকে এসেছিল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন উ। লোকটি আমার কাছে এগিয়ে এলো। আপনি কি জানেন না? অভিমন্যু আপনার আসল ছেলে নয়। সে আমার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? আপনি পাগল হয়ে গেছেন? অভিমন্যু আমার সন্তান। আমি তাকে জন্ম দিয়েছি গু। না, আপনি ভুল করছেন। আমার ছেলে ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সে তখন ১৭ বছরের ছেলে ছিল। তারপর আমরা তাকে খুঁজে পাইনি। কিন্তু আজ আমি তাকে চিনতে পেরেছি। সে আমার ছেলে গু। এটা অসম্ভব। অভিমন্যু আমার ছেলে। আপনি মিথ্যা বলছেন গু। লোকটি কিছু বলার আগেই হোটেলের দরজায় জোরে নক হল। আমি দরজা খুললাম আর দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আপনি কি অভিমন্যুর মা? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। কি হয়েছে? অভিমন্যু কোথায়? আপনার ছেলে একটি দুর্ঘটনায় পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি উ। সেই বয়স্ক লোকটি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুলিশের সাথে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে আমি অভিমন্যুকে দেখলাম। সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। অভিমন্যু! আমি দৌড়ে তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? অভিমন্যু আস্তে করে চোখ খুলল। মা, তুমি এসেছ গু। কি হয়েছিল? আমি মনে করতে পারছি না গি। অভিমন্যু কষ্ট করে বলল। ডাক্তার আমাকে বললেন আপনার ছেলে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। তার স্মৃতি সাময়িকভাবে চলে গেছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে ফিরে আসবে গি। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকটির কথা। সে বলেছিল অভিমন্যু তার ছেলে। এটা কি সম্ভব? না, অসম্ভব। অভিমন্যু আমার গর্ভজাত সন্তান। আমি তার জন্ম দিয়েছি। আমি স্পষ্ট মনে করতে পারি সেই দিনটি। পরদিন সকালে অভিমন্যু জেগে উঠল। মা, সে ডাকল। হ্যাঁ বাবা, আমি তার কাছে গেলাম। আমি কি বলেছিলাম সেই রাতে ব্যাকওয়াটারে একটি লাশ দেখেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। কেন? আমি মনে করতে পারছি অভিমন্যু ধীরে ধীরে বলল। সেই লাশটি ছিল সেই বয়স্ক লোকটির ছেলের। যে লোকটি আমাদের সাথে কথা বলেছিল উ। তাহলে তুমি সত্যিই একটি লাশ দেখেছিলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং সেই লোকটি আমাকে দেখে চিনতে পেরেছিল গু। কি বলছো তুমি? মা, এটা একটা লম্বা গল্প। আমাদের এখান থেকে চলে যেতে হবে।
আমরা এখানে নিরাপদ নই। পরবর্তী দিন আমরা কোচি থেকে কলকাতায় চলে এলাম। অভিমন্যু বলল, এখানে আমরা কিছুদিন থাকব। কলকাতাই আমাদের পূর্বপুরুষদের শহর। এখানে আমাদের পুরনো বাড়ি আছে যেখানে আমরা কখনো যাইনি। আমরা কলকাতার একটি হোটেলে উঠলাম। অভিমন্যু তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মাথার ব্যান্ডেজ এখনও ছিল। হোটেলে পৌঁছে অভিমন্যু আমাকে বলল, মা, আমাকে কিছু সত্য বলতে হবে। কি সত্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সেই বয়স্ক লোকটি সত্যি বলেছিল। আমি তার ছেলে। আমি হতবাক হয়ে গেলাম। কি? এটা অসম্ভব। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমি তোমার ছেলেই বটে। কিন্তু আমি আরও কারো ছেলে। কি বলতে চাইছ তুমি? মা, এটা একটা অদ্ভুত গল্প। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটা সত্যি। অভিমন্যু বিছানায় বসে পড়ল। আমাদের পরিবারের একটা ইতিহাস আছে যা তুমি জানো না। আমার জন্মের আগে আমাদের পরিবারে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপ অনুযায়ী আমাদের পরিবারের কোনো পুরুষ সন্তান বাঁচবে না। তুমি তো বেঁচে আছো, আমি বললাম। হ্যাঁ, কারণ বাবা সেই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি জেনেছিলেন যদি একই মানুষের দুটি জীবন থাকে তবে অভিশাপ কাজ করবে না। দুটি জীবন? কি বলছো তুমি? হ্যাঁ, মা। যখন আমি জন্মাই বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যান। সেই জ্যোতিষী ছিলেন কেরালার কুমারকোমে। তিনি বাবাকে বলেন, অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাকে দুটি জীবন দেওয়া। দুটি জীবন? এটা কিভাবে সম্ভব? জ্যোতিষী একটি মন্ত্র জানতেন। সেই মন্ত্রের মাধ্যমে আমার আত্মাকে দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল। আমার আত্মার এক অংশ আমার শরীরে থাকবে, আর অন্য অংশ আমার দ্বিতীয় আত্মা হিসাবে বেঁচে থাকবে। এই দ্বিতীয় আত্মা একটি শরীরে প্রবেশ করবে যে শরীর প্রাণবিহীন। তুমি কি বলছ? এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হয়, কিন্তু এটাই সত্যি। বাবা সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। সেই সময় কুমারকোমে একটি দুর্ঘটনা হয়েছিল। এক মাঝির ছেলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ পাওয়া গিয়েছিল। জ্যোতিষী সেই লাশে আমার দ্বিতীয় আত্মা প্রবেশ করান। আমি অবিশ্বাসের সাথে শুনতে লাগলাম। এসব তুমি কোথায় শুনলে? বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা যাবার আগে। কিন্তু এটা অসম্ভব। তোমার বাবা এসব বিশ্বাস করতেন না। তিনি করতেন, মা। তিনি জানতেন এটা সত্যি, কারণ আমি বেঁচে আছি। অন্যথায় অভিশাপের কারণে আমি বেঁচে থাকতাম না। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি? হ্যাঁ, সে সেই মাঝি যার ছেলে ডুবে মারা গিয়েছিল। সে জানে না আসল ঘটনা। সে শুধু জানে তার ছেলে মারা গিয়েছিল এবং হঠাৎ করে আবার জীবিত হয়ে উঠেছিল। তার ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে ৩০ বছর ধরে তার ছেলেকে খুঁজছে। কিন্তু তুমি তো এত বছর আমাদের সাথেই ছিলে। হ্যাঁ, আমার শরীর তোমাদের সাথে ছিল, কিন্তু আমার দ্বিতীয় আত্মা ছিল কেরালায়, অন্য একটি শরীরে। সেই শরীর ছিল সেই মাঝির ছেলের। সে বেঁচে ছিল, কিন্তু কেউ তাকে দেখেনি। সে লুকিয়ে থাকত। তাহলে যে লাশ তুমি দেখেছিলে? হ্যাঁ, সেটা ছিল আমার দ্বিতীয় আত্মার শরীর। সেই মাঝির ছেলের লাশ। সেই রাতে সে মারা গিয়েছিল, এবং সেই মুহূর্তে আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না, মা। আমি শুধু জানি এটা সত্যি। আমি অনুভব করেছিলাম। যেই মুহূর্তে আমি সেই লাশ দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম কিছু একটা আমার ভিতরে প্রবেশ করেছে। আমি অনুভব করেছিলাম আমি পূর্ণ হয়েছি। তুমি পূর্ণ হয়েছ? কি বলতে চাইছ? মা, আমি তোমাকে আরও একটা কথা বলিনি। সারা জীবন আমি অনুভব করেছি আমার ভিতরে কিছু একটা অসম্পূর্ণ আছে। আমি কখনো পূর্ণতা অনুভব করিনি। কিন্তু সেই রাতে যখন আমি সেই লাশ দেখলাম, আমি হঠাৎ করে অনুভব করলাম আমি সম্পূর্ণ হয়েছি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি তোমাকে চিনতে পেরেছিল কারণ তুমি তার ছেলের মতো দেখতে? না, মা। সে আমাকে চিনতে পেরেছিল কারণ আমি তার ছেলে। আমার দ্বিতীয় আত্মা তার ছেলের শরীরে বেঁচে ছিল। সে শরীর মারা গেছে এবং আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছে। তোমাকে এসব বলেননি কারণ তিনি চাননি তুমি চিন্তা করো।
অভিমন্যু, এসব মিথ্যা কথা। তোমার বাবা এসব কখনো বলেননি। অভিমন্যু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি তোমাকে এসব বলেননি। আমি দৃঢ়তার সাথে বললাম, কারণ আমি তোমার বাবাকে ভালো করে জানি। তিনি এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না। অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের সাথে একটি পুরনো কাহিনী জড়িত। যেখানে আমরা বাস করি সেই এলাকায় একসময় একটি রাজবাড়ি ছিল। রাজার ছেলে তার মাকে ভালোবেসে ফেলেছিল। রাজা যখন এটা জানতে পারলেন, তিনি তার ছেলেকে অভিশাপ দিলেন যে সে কখনো সুখী হবে না। সেই অভিশাপ নাকি আমাদের পরিবারে বংশানুক্রমে চলে আসছে। আমি রেগে উঠলাম, কি বাজে কথা! তোমার বাবা কখনো এমন কথা বলেননি। তুমি আবার কি ড্রামাবাজি করছ? অভিমন্যু হঠাৎ হেসে উঠল, ধরা পড়ে গেলাম। হ্যাঁ মা, আমি আবার ড্রামাবাজি করছিলাম। আমাদের নাটকের আরেকটি অংশ। এটাও আমাদের নাটকে আছে, একটি পারিবারিক অভিশাপের গল্প। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তুমি আমাকে শেষ করে দিচ্ছ অভিমন্যু। আর কোনো ড্রামাবাজি নয়। আমাকে পুরো নাটকটা পড়ে শোনাও। অভিমন্যু বলল, মা, ঠিক আছে। আসলে এটা একটা থ্রিলার নাটক, যেখানে এমন সময় হঠাৎ করে আমরা দেখলাম দূরে একটি নৌকা আমাদের দিকে আসছে। দেখে মনে হল নৌকাটি খালি। কারো সাথে দেখা না করার জন্য আমরা আমাদের নৌকাটিকে একটি ঝোপের পেছনে নিয়ে গেলাম। সেই নৌকাটি আমাদের কাছে এসে থামল। আমরা স্পষ্ট দেখতে পেলাম নৌকায় কেউ নেই। অভিমন্যু আমাকে বলল, মা, তুমি এখানে থাকো। আমি নৌকাটি দেখে আসি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু সে শুনল না। অভিমন্যু সন্তর্পণে নৌকাটির দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। অভিমন্যু নৌকাটির কাছে পৌঁছে দেখল নৌকাটির তলদেশে কিছু একটা আছে। সে ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু ফিরে এসে বলল, মা, নৌকাটিতে একটি লাশ আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। লাশ? আমরা এখনই পুলিশকে খবর দিতে হবে। অভিমন্যু বলল, হ্যাঁ, কিন্তু আমাদের ফোন কাজ করছে না। আমরা হাউস বোটে ফিরে গিয়ে সেখান থেকে খবর দিতে হবে। আমরা দ্রুত হাউস বোটের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ করে আমরা দেখলাম আরও দুটি নৌকা আমাদের দিকে আসছে। এবার নৌকাগুলিতে লোক ছিল। তারা আমাদের ডাকতে লাগল। অভিমন্যু আমাকে বলল, মা, মনে হয় এরা স্থানীয় লোক। হয়তো তারা ওই লাশের খোঁজ করছে। নৌকাগুলি আমাদের কাছে এসে পৌঁছাল। তাদের মধ্যে একজন, যিনি বয়স্ক লোক, জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই নৌকাটি দেখেছেন? আমরা খুঁজে পাচ্ছি না। অভিমন্যু বলল, হ্যাঁ, আমরা দেখেছি। সেখানে একটি লাশ আছে। লোকটি অবাক হয়ে বলল, লাশ? না না, সেখানে কোনো লাশ নেই। আমার ছেলে নৌকাটি নিয়ে গিয়েছিল মাছ ধরতে। সে ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো সে নৌকায় ঘুমিয়ে পড়েছে। অভিমন্যু তাদের সেই নৌকার কাছে নিয়ে গেল। আমিও তাদের পেছনে গেলাম। যখন আমরা নৌকার কাছে পৌঁছালাম, দেখলাম সত্যিই সেখানে একটি লাশ নেই। কেবল একটি মাছ ধরার জাল এবং কিছু সরঞ্জাম। বয়স্ক লোকটি বলল, দেখুন, এখানে কোনো লাশ নেই। আপনি কি ঠিকমতো দেখেছেন? অভিমন্যু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখেছি। অন্ধকারে হয়তো মাছ ধরার জালটাকে লাশ বলে মনে হয়েছে। লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। তারপর বলল, কোনো সমস্যা নেই। অন্ধকারে এমন ভুল হতে পারে। তবে আপনারা এই সময়ে ব্যাকওয়াটারে ঘুরছেন কেন? এখানে সন্ধ্যার পর ঘোরাঘুরি করা নিরাপদ নয়। অভিমন্যু বলল, আমরা জানতাম না। আমরা ট্যুরিস্ট। বুঝেছি, লোকটি বলল। আপনারা হাউস বোটে ফিরে যান। আমরা আমার ছেলেকে খুঁজে বের করি। আমরা হাউস বোটে ফিরে এলাম। অভিমন্যু চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই একটি লাশ দেখেছিলে? অভিমন্যু ধীরে ধীরে বলল, হ্যাঁ মা। আমি স্পষ্ট দেখেছিলাম। এটা মাছ ধরার জাল ছিল না। ওটা একটি লাশ ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম একটি মানুষের মুখ। আমি শিউরে উঠলাম, তবে এখন সেটা কোথায় গেল? আমি জানি না। হয়তো যারা আমাদের সাথে কথা বলছিল তারাই লাশটি সরিয়ে ফেলেছে। কিন্তু কেন? সেটাই আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি। আমরা দুজনই ভয়ে রাত কাটালাম। পরদিন সকালে অভিমন্যু বলল, মা, আমরা আজই ফিরে যাব।
এখানে থাকা নিরাপদ নয় গে। আমি রাজি হলাম। আমরা হাউসবোট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে শহরের দিকে যেতে শুরু করলাম। পথে অভিমন্যু হঠাৎ করে চাপা গলায় বলল, মা, ওই দেখো ওই লোকটিকে গু। আমি দেখলাম রাস্তার পাশে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, যার সাথে আমরা গতরাতে দেখা করেছিলাম। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। অভিমন্যু ড্রাইভারকে বলল, ভাই, গাড়ি একটু জোরে চালান গো। আমরা শহরে পৌঁছে একটি হোটেলে উঠলাম। অভিমন্যু বলল, মা, আমরা আজ রাতে এখানে থাকব, কাল সকালে ফিরে যাব গু। সেদিন সন্ধ্যায় অভিমন্যু বলল, মা, আমি একটু ঘুরে আসি গু। আমি বাধা দিলাম, না, একা যাবে না। আমিও যাব উ। অভিমন্যু রাজি হল না, না মা, তুমি হোটেলে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব গো। অভিমন্যু চলে গেল। আমি হোটেল রুমে একা বসে রইলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অভিমন্যু ফিরে এল না। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। অনেকবার তার ফোনে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। রাত বাড়তে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ করে দরজায় নক হল। অভিমন্যু। আমি উৎসাহিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে অভিমন্যু নয়, সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে। আপনি? আমি ভয়ে পিছিয়ে গেলাম। লোকটি বলল, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার ছেলে অভিমন্যু বিপদে আছে গু। কি বিপদ? তাকে কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে আপনাকে খুঁজছে গু। কি বলছেন আপনি? সে তো আমাকে এখানে রেখে গেছে গি। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল, না, আপনি জানেন না। আপনার ছেলে আপনাকে খুঁজছে গু। আপনি কি বলতে চাইছেন? অভিমন্যু কোথায়? সে ফিরে এসেছে যেখান থেকে এসেছিল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন উ। লোকটি আমার কাছে এগিয়ে এলো। আপনি কি জানেন না? অভিমন্যু আপনার আসল ছেলে নয়। সে আমার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? আপনি পাগল হয়ে গেছেন? অভিমন্যু আমার সন্তান। আমি তাকে জন্ম দিয়েছি গু। না, আপনি ভুল করছেন। আমার ছেলে ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সে তখন ১৭ বছরের ছেলে ছিল। তারপর আমরা তাকে খুঁজে পাইনি। কিন্তু আজ আমি তাকে চিনতে পেরেছি। সে আমার ছেলে গু। এটা অসম্ভব। অভিমন্যু আমার ছেলে। আপনি মিথ্যা বলছেন গু। লোকটি কিছু বলার আগেই হোটেলের দরজায় জোরে নক হল। আমি দরজা খুললাম আর দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আপনি কি অভিমন্যুর মা? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। কি হয়েছে? অভিমন্যু কোথায়? আপনার ছেলে একটি দুর্ঘটনায় পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি উ। সেই বয়স্ক লোকটি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুলিশের সাথে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে আমি অভিমন্যুকে দেখলাম, সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। অভিমন্যু! আমি দৌড়ে তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? অভিমন্যু আস্তে করে চোখ খুলল। মা, তুমি এসেছ গু। কি হয়েছিল? আমি মনে করতে পারছি না গি। অভিমন্যু কষ্ট করে বলল। ডাক্তার আমাকে বললেন আপনার ছেলে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। তার স্মৃতি সাময়িকভাবে চলে গেছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে ফিরে আসবে গি। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকটির কথা। সে বলেছিল অভিমন্যু তার ছেলে। এটা কি সম্ভব? না, অসম্ভব। অভিমন্যু আমার গর্ভজাত সন্তান। আমি তার জন্ম দিয়েছি। আমি স্পষ্ট মনে করতে পারি সেই দিনটি। পরদিন সকালে অভিমন্যু জেগে উঠল। মা, সে ডাকল। হ্যাঁ বাবা, আমি তার কাছে গেলাম। আমি কি বলেছিলাম সেই রাতে ব্যাকওয়াটারে একটি লাশ দেখেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। কেন? আমি মনে করতে পারছি খো, অভিমন্যু ধীরে ধীরে বলল। সেই লাশটি ছিল সেই বয়স্ক লোকটির ছেলের। যে লোকটি আমাদের সাথে কথা বলেছিল উ। তাহলে তুমি সত্যিই একটি লাশ দেখেছিলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং সেই লোকটি আমাকে দেখে চিনতে পেরেছিল গু। কি বলছো তুমি? মা, এটা একটা লম্বা গল্প। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে নিরাপদ নই গি।
পরবর্তী দিন আমরা কোচি থেকে কলকাতায় চলে এলাম। অভিমন্যু বলল, এখানে আমরা কিছুদিন থাকব। কলকাতাই আমাদের পূর্বপুরুষদের শহর। এখানে আমাদের পুরনো বাড়ি আছে যেখানে আমরা কখনো যাইনি। আমরা কলকাতার একটি হোটেলে উঠলাম। অভিমন্যু তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মাথার ব্যান্ডেজ এখনও ছিল। হোটেলে পৌঁছে অভিমন্যু আমাকে বলল, মা, আমাকে কিছু সত্য বলতে হবে। কি সত্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সেই বয়স্ক লোকটি সত্যি বলেছিল। আমি তার ছেলে। আমি হতবাক হয়ে গেলাম। কি? এটা অসম্ভব। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমি তোমার ছেলেই বটে, কিন্তু আমি আরও কারো ছেলে। কি বলতে চাইছ তুমি? মা, এটা একটা অদ্ভুত গল্প। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটা সত্যি। অভিমন্যু বিছানায় বসে পড়ল। আমাদের পরিবারের একটা ইতিহাস আছে যা তুমি জানো না। আমার জন্মের আগে আমাদের পরিবারে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপ অনুযায়ী আমাদের পরিবারের কোনো পুরুষ সন্তান বাঁচবে না। তুমি তো বেঁচে আছো, আমি বললাম। হ্যাঁ, কারণ বাবা সেই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি জেনেছিলেন যদি একই মানুষের দুটি জীবন থাকে তবে অভিশাপ কাজ করবে না। দুটি জীবন? কি বলছো তুমি? হ্যাঁ, মা। যখন আমি জন্মাই বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যান। সেই জ্যোতিষী ছিলেন কেরালার কুমারকোমে। তিনি বাবাকে বলেন, অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাকে দুটি জীবন দেওয়া। দুটি জীবন? এটা কিভাবে সম্ভব? জ্যোতিষী একটি মন্ত্র জানতেন। সেই মন্ত্রের মাধ্যমে আমার আত্মাকে দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল। আমার আত্মার এক অংশ আমার শরীরে থাকবে, আর অন্য অংশ আমার দ্বিতীয় আত্মা হিসাবে বেঁচে থাকবে। এই দ্বিতীয় আত্মা একটি শরীরে প্রবেশ করবে যে শরীর প্রাণবিহীন। তুমি কি বলছ? এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হয়, কিন্তু এটাই সত্যি। বাবা সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। সেই সময় কুমারকোমে একটি দুর্ঘটনা হয়েছিল। এক মাঝির ছেলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ পাওয়া গিয়েছিল। জ্যোতিষী সেই লাশে আমার দ্বিতীয় আত্মা প্রবেশ করান। আমি অবিশ্বাসের সাথে শুনতে লাগলাম। এসব তুমি কোথায় শুনলে? বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা যাবার আগে। কিন্তু এটা অসম্ভব। তোমার বাবা এসব বিশ্বাস করতেন না। তিনি করতেন, মা। তিনি জানতেন এটা সত্যি, কারণ আমি বেঁচে আছি। অন্যথায় অভিশাপের কারণে আমি বেঁচে থাকতাম না। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি? হ্যাঁ, সে সেই মাঝি যার ছেলে ডুবে মারা গিয়েছিল। সে জানে না আসল ঘটনা। সে শুধু জানে তার ছেলে মারা গিয়েছিল এবং হঠাৎ করে আবার জীবিত হয়ে উঠেছিল। তার ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে ৩০ বছর ধরে তার ছেলেকে খুঁজছে। কিন্তু তুমি তো এত বছর আমাদের সাথেই ছিলে। হ্যাঁ, আমার শরীর তোমাদের সাথে ছিল, কিন্তু আমার দ্বিতীয় আত্মা ছিল কেরালায়, অন্য একটি শরীরে। সেই শরীর ছিল সেই মাঝির ছেলের। সে বেঁচে ছিল, কিন্তু কেউ তাকে দেখেনি। সে লুকিয়ে থাকত। তাহলে যে লাশ তুমি দেখেছিলে? হ্যাঁ, সেটা ছিল আমার দ্বিতীয় আত্মার শরীর। সেই মাঝির ছেলের লাশ। সেই রাতে সে মারা গিয়েছিল, এবং সেই মুহূর্তে আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না, মা। আমি শুধু জানি এটা সত্যি। আমি অনুভব করেছিলাম। যেই মুহূর্তে আমি সেই লাশ দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম কিছু একটা আমার ভিতরে প্রবেশ করেছে। আমি অনুভব করেছিলাম আমি পূর্ণ হয়েছি। তুমি পূর্ণ হয়েছ? কি বলতে চাইছ? মা, আমি তোমাকে আরও একটা কথা বলিনি। সারা জীবন আমি অনুভব করেছি আমার ভিতরে কিছু একটা অসম্পূর্ণ আছে। আমি কখনো পূর্ণতা অনুভব করিনি। কিন্তু সেই রাতে যখন আমি সেই লাশ দেখলাম, আমি হঠাৎ করে অনুভব করলাম আমি সম্পূর্ণ হয়েছি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি তোমাকে চিনতে পেরেছিল কারণ তুমি তার ছেলের মতো দেখতে? না, মা। সে আমাকে চিনতে পেরেছিল কারণ আমি তার ছেলে। আমার দ্বিতীয় আত্মা তার ছেলের শরীরে বেঁচে ছিল। সে শরীর মারা গেছে এবং আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছে। তোমাকে এসব বলেননি কারণ তিনি চাননি তুমি চিন্তা করো। অভিমন্যু, এসব মিথ্যা কথা।
তোমার বাবা এসব কখনো বলেননি? অভিমন্যু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি তোমাকে এসব বলেননি। আমি দৃঢ়তার সাথে বললাম, কারণ আমি তোমার বাবাকে ভালো করে জানি। তিনি এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না। অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের সাথে একটি পুরনো কাহিনী জড়িত। যেখানে আমরা বাস করি সেই এলাকায় একসময় একটি রাজবাড়ি ছিল। রাজার ছেলে তার মাকে ভালোবেসে ফেলেছিল। রাজা যখন এটা জানতে পারলেন, তিনি তার ছেলেকে অভিশাপ দিলেন যে সে কখনো সুখী হবে না। সেই অভিশাপ নাকি আমাদের পরিবারে বংশানুক্রমে চলে আসছে। আমি রেগে উঠলাম, কি বাজে কথা! তোমার বাবা কখনো এমন কথা বলেননি। তুমি আবার কি ড্রামাবাজি করছ? অভিমন্যু হঠাৎ হেসে উঠল, ধরা পড়ে গেলাম। হ্যাঁ মা, আমি আবার ড্রামাবাজি করছিলাম। আমাদের নাটকের আরেকটি অংশ। এটাও আমাদের নাটকে আছে, একটি পারিবারিক অভিশাপের গল্প। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তুমি আমাকে শেষ করে দিচ্ছ অভিমন্যু। আর কোনো ড্রামাবাজি নয়। আমাকে পুরো নাটকটা পড়ে শোনাও। অভিমন্যু বলল, মা, ঠিক আছে। আসলে এটা একটা থ্রিলার নাটক, যেখানে এমন সময় হঠাৎ করে আমরা দেখলাম দূরে একটি নৌকা আমাদের দিকে আসছে। দেখে মনে হল নৌকাটি খালি। কারো সাথে দেখা না করার জন্য আমরা আমাদের নৌকাটিকে একটি ঝোপের পেছনে নিয়ে গেলাম। সেই নৌকাটি আমাদের কাছে এসে থামল। আমরা স্পষ্ট দেখতে পেলাম নৌকায় কেউ নেই। অভিমন্যু আমাকে বলল, মা, তুমি এখানে থাকো। আমি নৌকাটি দেখে আসি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু সে শুনল না। অভিমন্যু সন্তর্পণে নৌকাটির দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। অভিমন্যু নৌকাটির কাছে পৌঁছে দেখল নৌকাটির তলদেশে কিছু একটা আছে। সে ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু ফিরে এসে বলল, মা, নৌকাটিতে একটি লাশ আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। লাশ? আমরা এখনই পুলিশকে খবর দিতে হবে। অভিমন্যু বলল, হ্যাঁ, কিন্তু আমাদের ফোন কাজ করছে না। আমরা হাউস বোটে ফিরে গিয়ে সেখান থেকে খবর দিতে হবে। আমরা দ্রুত হাউস বোটের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ করে আমরা দেখলাম আরও দুটি নৌকা আমাদের দিকে আসছে। এবার নৌকাগুলিতে লোক ছিল। তারা আমাদের ডাকতে লাগল। অভিমন্যু আমাকে বলল, মা, মনে হয় এরা স্থানীয় লোক। হয়তো তারা ওই লাশের খোঁজ করছে। নৌকাগুলি আমাদের কাছে এসে পৌঁছাল। তাদের মধ্যে একজন, যিনি বয়স্ক লোক, জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই নৌকাটি দেখেছেন? আমরা খুঁজে পাচ্ছি না। অভিমন্যু বলল, হ্যাঁ, আমরা দেখেছি। সেখানে একটি লাশ আছে। লোকটি অবাক হয়ে বলল, লাশ? না না, সেখানে কোনো লাশ নেই। আমার ছেলে নৌকাটি নিয়ে গিয়েছিল মাছ ধরতে। সে ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো সে নৌকায় ঘুমিয়ে পড়েছে। অভিমন্যু তাদের সেই নৌকার কাছে নিয়ে গেল। আমিও তাদের পেছনে গেলাম। যখন আমরা নৌকার কাছে পৌঁছালাম, দেখলাম সত্যিই সেখানে একটি লাশ নেই। কেবল একটি মাছ ধরার জাল এবং কিছু সরঞ্জাম। বয়স্ক লোকটি বলল, দেখুন, এখানে কোনো লাশ নেই। আপনি কি ঠিকমতো দেখেছেন? অভিমন্যু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখেছি। অন্ধকারে হয়তো মাছ ধরার জালটাকে লাশ বলে মনে হয়েছে। লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। তারপর বলল, কোনো সমস্যা নেই। অন্ধকারে এমন ভুল হতে পারে। তবে আপনারা এই সময়ে ব্যাকওয়াটারে ঘুরছেন কেন? এখানে সন্ধ্যার পর ঘোরাঘুরি করা নিরাপদ নয়। অভিমন্যু বলল, আমরা জানতাম না। আমরা ট্যুরিস্ট। বুঝেছি, লোকটি বলল। আপনারা হাউস বোটে ফিরে যান। আমরা আমার ছেলেকে খুঁজে বের করি। আমরা হাউস বোটে ফিরে এলাম। অভিমন্যু চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই একটি লাশ দেখেছিলে? অভিমন্যু ধীরে ধীরে বলল, হ্যাঁ মা। আমি স্পষ্ট দেখেছিলাম। এটা মাছ ধরার জাল ছিল না। ওটা একটি লাশ ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম একটি মানুষের মুখ। আমি শিউরে উঠলাম, তবে এখন সেটা কোথায় গেল? আমি জানি না। হয়তো যারা আমাদের সাথে কথা বলছিল তারাই লাশটি সরিয়ে ফেলেছে। কিন্তু কেন? সেটাই আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি। আমরা দুজনই ভয়ে রাত কাটালাম। পরদিন সকালে অভিমন্যু বলল, মা, আমরা আজই ফিরে যাব। এখানে থাকা নিরাপদ নয়।
আমি রাজি হলাম। আমরা হাউসবোট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে শহরের দিকে যেতে শুরু করলাম। পথে অভিমন্যু হঠাৎ করে চাপা গলায় বলল, মা, ওই দেখো, ওই লোকটিকে গু। আমি দেখলাম রাস্তার পাশে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, যার সাথে আমরা গতরাতে দেখা করেছিলাম। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। অভিমন্যু ড্রাইভারকে বলল, ভাই, গাড়ি একটু জোরে চালান গো। আমরা শহরে পৌঁছে একটি হোটেলে উঠলাম। অভিমন্যু বলল, মা, আমরা আজ রাতে এখানে থাকব, কাল সকালে ফিরে যাব গু। সেদিন সন্ধ্যায় অভিমন্যু বলল, মা, আমি একটু ঘুরে আসি গু। আমি বাধা দিলাম, না, একা যাবে না। আমিও যাব উ। অভিমন্যু রাজি হল না, না মা, তুমি হোটেলে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব গো। অভিমন্যু চলে গেল। আমি হোটেল রুমে একা বসে রইলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অভিমন্যু ফিরে এলো না। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। অনেকবার তার ফোনে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। রাত বাড়তে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ করে দরজায় নক হল। অভিমন্যু। আমি উৎসাহিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে অভিমন্যু নয়, সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে। আপনি? আমি ভয়ে পিছিয়ে গেলাম। লোকটি বলল, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার ছেলে অভিমন্যু বিপদে আছে গু। কি বিপদ? তাকে কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে আপনাকে খুঁজছে গু। কি বলছেন আপনি? সে তো আমাকে এখানে রেখে গেছে গি। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল, না, আপনি জানেন না। আপনার ছেলে আপনাকে খুঁজছে গু। আপনি কি বলতে চাইছেন? অভিমন্যু কোথায়? সে ফিরে এসেছে যেখান থেকে এসেছিল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন উ। লোকটি আমার কাছে এগিয়ে এলো। আপনি কি জানেন না? অভিমন্যু আপনার আসল ছেলে নয়। সে আমার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? আপনি পাগল হয়ে গেছেন? অভিমন্যু আমার সন্তান। আমি তাকে জন্ম দিয়েছি গু। না, আপনি ভুল করছেন। আমার ছেলে ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সে তখন ১৭ বছরের ছেলে ছিল। তারপর আমরা তাকে খুঁজে পাইনি। কিন্তু আজ আমি তাকে চিনতে পেরেছি। সে আমার ছেলে গু। এটা অসম্ভব। অভিমন্যু আমার ছেলে। আপনি মিথ্যা বলছেন গু। লোকটি কিছু বলার আগেই হোটেলের দরজায় জোরে নক হল। আমি দরজা খুললাম আর দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আপনি কি অভিমন্যুর মা? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। কি হয়েছে? অভিমন্যু কোথায়? আপনার ছেলে একটি দুর্ঘটনায় পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি উ। সেই বয়স্ক লোকটি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুলিশের সাথে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে আমি অভিমন্যুকে দেখলাম, সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। অভিমন্যু! আমি দৌড়ে তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? অভিমন্যু আস্তে করে চোখ খুলল। মা, তুমি এসেছ গু। কি হয়েছিল? আমি আমি মনে করতে পারছি না গি। অভিমন্যু কষ্ট করে বলল। ডাক্তার আমাকে বললেন আপনার ছেলে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। তার স্মৃতি সাময়িকভাবে চলে গেছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে ফিরে আসবে গি। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকটির কথা। সে বলেছিল অভিমন্যু তার ছেলে। এটা কি সম্ভব? না, অসম্ভব। অভিমন্যু আমার গর্ভজাত সন্তান। আমি তার জন্ম দিয়েছি। আমি স্পষ্ট মনে করতে পারি সেই দিনটি। পরদিন সকালে অভিমন্যু জেগে উঠল। মা, সে ডাকল। হ্যাঁ বাবা, আমি তার কাছে গেলাম। আমি কি বলেছিলাম সেই রাতে ব্যাকওয়াটারে একটি লাশ দেখেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। কেন? আমি মনে করতে পারছি অভিমন্যু ধীরে ধীরে বলল। সেই লাশটি ছিল সেই বয়স্ক লোকটির ছেলের। যে লোকটি আমাদের সাথে কথা বলেছিল উ। তাহলে তুমি সত্যিই একটি লাশ দেখেছিলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং সেই লোকটি আমাকে দেখে চিনতে পেরেছিল গু। কি বলছো তুমি? মা, এটা একটা লম্বা গল্প। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে নিরাপদ নই গি। পরবর্তী দিন আমরা কোচি থেকে কলকাতায় চলে এলাম।
অভিমন্যু বলল, এখানে আমরা কিছুদিন থাকব। কলকাতাই আমাদের পূর্বপুরুষদের শহর। এখানে আমাদের পুরনো বাড়ি আছে যেখানে আমরা কখনো যাইনি। আমরা কলকাতার একটি হোটেলে উঠলাম। অভিমন্যু তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মাথার ব্যান্ডেজ এখনও ছিল। হোটেলে পৌঁছে অভিমন্যু আমাকে বলল, মা, আমাকে কিছু সত্য বলতে হবে। কি সত্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সেই বয়স্ক লোকটি সত্যি বলেছিল। আমি তার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? এটা অসম্ভব। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমি তোমার ছেলেই বটে। কিন্তু আমি আরও কারো ছেলে গু। কি বলতে চাইছ তুমি? মা, এটা একটা অদ্ভুত গল্প। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না। কিন্তু এটা সত্যি গু। অভিমন্যু বিছানায় বসে পড়ল। আমাদের পরিবারের একটা ইতিহাস আছে যা তুমি জানো না। আমার জন্মের আগে আমাদের পরিবারে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপ অনুযায়ী আমাদের পরিবারের কোনো পুরুষ সন্তান বাঁচবে না গি। তুমি তো বেঁচে আছো, আমি বললাম। হ্যাঁ, কারণ বাবা সেই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি জেনেছিলেন যদি একই মানুষের দুটি জীবন থাকে তবে অভিশাপ কাজ করবে না গি। দুটি জীবন? কি বলছো তুমি? হ্যাঁ, মা। যখন আমি জন্মাই বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যান। সেই জ্যোতিষী ছিলেন কেরালার কুমারকোমে। তিনি বাবাকে বলেন, অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাকে দুটি জীবন দেওয়া গু। দুটি জীবন? এটা কিভাবে সম্ভব? জ্যোতিষী একটি মন্ত্র জানতেন। সেই মন্ত্রের মাধ্যমে আমার আত্মাকে দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল। আমার আত্মার এক অংশ আমার শরীরে থাকবে আর অন্য অংশ আমার দ্বিতীয় আত্মা হিসাবে বেঁচে থাকবে। এই দ্বিতীয় আত্মা একটি শরীরে প্রবেশ করবে যে শরীর প্রাণবিহীন গো। তুমি কি বলছ? এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হয়। কিন্তু এটাই সত্যি। বাবা সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। সেই সময় কুমারকোমে একটি দুর্ঘটনা হয়েছিল। এক মাঝির ছেলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ পাওয়া গিয়েছিল। জ্যোতিষী সেই লাশে আমার দ্বিতীয় আত্মা প্রবেশ করান গো। আমি অবিশ্বাসের সাথে শুনতে লাগলাম। এসব তুমি কোথায় শুনলে? বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা যাবার আগে গো। কিন্তু এটা অসম্ভব। তোমার বাবা এসব বিশ্বাস করতেন না গি। তিনি করতেন, মা। তিনি জানতেন এটা সত্যি। কারণ আমি বেঁচে আছি। অন্যথায় অভিশাপের কারণে আমি বেঁচে থাকতাম না গি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি গু? হ্যাঁ, সে সেই মাঝি যার ছেলে ডুবে মারা গিয়েছিল। সে জানে না আসল ঘটনা। সে শুধু জানে তার ছেলে মারা গিয়েছিল এবং হঠাৎ করে আবার জীবিত হয়ে উঠেছিল। তার ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে ৩০ বছর ধরে তার ছেলেকে খুঁজছে গু। কিন্তু তুমি তো এত বছর আমাদের সাথেই ছিলে গু। হ্যাঁ, আমার শরীর তোমাদের সাথে ছিল। কিন্তু আমার দ্বিতীয় আত্মা ছিল কেরালায়, অন্য একটি শরীরে। সেই শরীর ছিল সেই মাঝির ছেলের। সে বেঁচে ছিল কিন্তু কেউ তাকে দেখেনি। সে লুকিয়ে থাকত উ। তাহলে যে লাশ তুমি দেখেছিলে গু? হ্যাঁ, সেটা ছিল আমার দ্বিতীয় আত্মার শরীর। সেই মাঝির ছেলের লাশ। সেই রাতে সে মারা গিয়েছিল। এবং সেই মুহূর্তে আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছিল উ। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না, মা। আমি শুধু জানি এটা সত্যি। আমি অনুভব করেছিলাম। যেই মুহূর্তে আমি সেই লাশ দেখেছিলাম আমি অনুভব করেছিলাম কিছু একটা আমার ভিতরে প্রবেশ করেছে। আমি অনুভব করেছিলাম আমি পূর্ণ হয়েছি গু। তুমি পূর্ণ হয়েছ? কি বলতে চাইছ? মা, আমি তোমাকে আরও একটা কথা বলিনি। সারা জীবন আমি অনুভব করেছি আমার ভিতরে কিছু একটা অসম্পূর্ণ আছে। আমি কখনো পূর্ণতা অনুভব করিনি। কিন্তু সেই রাতে যখন আমি সেই লাশ দেখলাম আমি হঠাৎ করে অনুভব করলাম আমি সম্পূর্ণ হয়েছি গু। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি তোমাকে চিনতে পেরেছিল কারণ তুমি তার ছেলের মতো দেখতে? না, মা। সে আমাকে চিনতে পেরেছিল কারণ আমি তার ছেলে। আমার দ্বিতীয় আত্মা তার ছেলের শরীরে বেঁচে ছিল। সে শরীর মারা গেছে এবং আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছে গু। তোমাকে এসব বলেননি কারণ তিনি চাননি তুমি চিন্তা করো গু। অভিমন্যু, এসব মিথ্যা কথা। তোমার বাবা এসব কখনো বলেননি।
অভিমন্যু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি তোমাকে এসব বলেননি গি। আমি দৃঢ়তার সাথে বললাম, কারণ আমি তোমার বাবাকে ভালো করে জানি। তিনি এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না গি। অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের সাথে একটি পুরনো কাহিনী জড়িত। যেখানে আমরা বাস করি সেই এলাকায় একসময় একটি রাজবাড়ি ছিল। রাজার ছেলে তার মাকে ভালোবেসে ফেলেছিল। রাজা যখন এটা জানতে পারলেন, তিনি তার ছেলেকে অভিশাপ দিলেন যে সে কখনো সুখী হবে না। সেই অভিশাপ নাকি আমাদের পরিবারে বংশানুক্রমে চলে আসছে গু। আমি রেগে উঠলাম, কি বাজে কথা! তোমার বাবা কখনো এমন কথা বলেননি। তুমি আবার কি ড্রামাবাজি করছ? অভিমন্যু হঠাৎ হেসে উঠল, ধরা পড়ে গেলাম। হ্যাঁ মা, আমি আবার ড্রামাবাজি করছিলাম। আমাদের নাটকের আরেকটি অংশ। এটাও আমাদের নাটকে আছে, একটি পারিবারিক অভিশাপের গল্প। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তুমি আমাকে শেষ করে দিচ্ছ অভিমন্যু। আর কোনো ড্রামাবাজি নয়। আমাকে পুরো নাটকটা পড়ে শোনাও। অভিমন্যু বলল, মা ঠিক আছে। আসলে এটা একটা থ্রিলার নাটক, যেখানে এমন সময় হঠাৎ করে আমরা দেখলাম দূরে একটি নৌকা আমাদের দিকে আসছে। দেখে মনে হলো নৌকাটি খালি। কারো সাথে দেখা না করার জন্য আমরা আমাদের নৌকাটিকে একটি ঝোপের পেছনে নিয়ে গেলাম। সেই নৌকাটি আমাদের কাছে এসে থামল। আমরা স্পষ্ট দেখতে পেলাম নৌকায় কেউ নেই। অভিমন্যু আমাকে বলল, মা, তুমি এখানে থাকো। আমি নৌকাটি দেখে আসি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু সে শুনল না। অভিমন্যু সন্তর্পণে নৌকাটির দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। অভিমন্যু নৌকাটির কাছে পৌঁছে দেখল নৌকাটির তলদেশে কিছু একটা আছে। সে ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু ফিরে এসে বলল, মা, নৌকাটিতে একটি লাশ আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। লাশ? আমরা এখনই পুলিশকে খবর দিতে হবে গু। অভিমন্যু বলল, হ্যাঁ, কিন্তু আমাদের ফোন কাজ করছে না। আমরা হাউস বোটে ফিরে গিয়ে সেখান থেকে খবর দিতে হবে গু। আমরা দ্রুত হাউস বোটের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ করে আমরা দেখলাম আরও দুটি নৌকা আমাদের দিকে আসছে। এবার নৌকাগুলিতে লোক ছিল। তারা আমাদের ডাকতে লাগল। অভিমন্যু আমাকে বলল, মা, মনে হয় এরা স্থানীয় লোক। হয়তো তারা ওই লাশের খোঁজ করছে গি। নৌকাগুলি আমাদের কাছে এসে পৌঁছাল। তাদের মধ্যে একজন, যিনি বয়স্ক লোক, জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই নৌকাটি দেখেছেন? আমরা খুঁজে পাচ্ছি না গি। অভিমন্যু বলল, হ্যাঁ, আমরা দেখেছি। সেখানে একটি লাশ আছে গি। লোকটি অবাক হয়ে বলল, লাশ? না না, সেখানে কোনো লাশ নেই। আমার ছেলে নৌকাটি নিয়ে গিয়েছিল মাছ ধরতে। সে ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো সে নৌকায় ঘুমিয়ে পড়েছে গি। অভিমন্যু তাদের সেই নৌকার কাছে নিয়ে গেল। আমিও তাদের পেছনে গেলাম। যখন আমরা নৌকার কাছে পৌঁছালাম, দেখলাম সত্যিই সেখানে একটি লাশ নেই। কেবল একটি মাছ ধরার জাল এবং কিছু সরঞ্জাম। বয়স্ক লোকটি বলল, দেখুন, এখানে কোনো লাশ নেই। আপনি কি ঠিকমতো দেখেছেন? অভিমন্যু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখেছি। অন্ধকারে হয়তো মাছ ধরার জালটাকে লাশ বলে মনে হয়েছে গি। লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। তারপর বলল, কোনো সমস্যা নেই। অন্ধকারে এমন ভুল হতে পারে। তবে আপনারা এই সময়ে ব্যাকওয়াটারে ঘুরছেন কেন? এখানে সন্ধ্যার পর ঘোরাঘুরি করা নিরাপদ নয় গে। অভিমন্যু বলল, আমরা জানতাম না। আমরা ট্যুরিস্ট। বুঝেছি, লোকটি বলল। আপনারা হাউস বোটে ফিরে যান। আমরা আমার ছেলেকে খুঁজে বের করি। আমরা হাউস বোটে ফিরে এলাম। অভিমন্যু চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই একটি লাশ দেখেছিলে? অভিমন্যু ধীরে ধীরে বলল, হ্যাঁ মা। আমি স্পষ্ট দেখেছিলাম। এটা মাছ ধরার জাল ছিল না। ওটা একটি লাশ ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম একটি মানুষের মুখ। আমি শিউরে উঠলাম, তবে এখন সেটা কোথায় গেল? আমি জানি না। হয়তো যারা আমাদের সাথে কথা বলছিল তারাই লাশটি সরিয়ে ফেলেছে গি। কিন্তু কেন? সেটাই আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি গি। আমরা দুজনই ভয়ে রাত কাটালাম। পরদিন সকালে অভিমন্যু বলল, মা, আমরা আজই ফিরে যাব। এখানে থাকা নিরাপদ নয় গি। আমি রাজি হলাম।
আমরা হাউসবোট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে শহরের দিকে যেতে শুরু করলাম। পথে অভিমন্যু হঠাৎ করে চাপা গলায় বলল, মা, ওই দেখো, ওই লোকটিকে গু। আমি দেখলাম রাস্তার পাশে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, যার সাথে আমরা গতরাতে দেখা করেছিলাম। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। অভিমন্যু ড্রাইভারকে বলল, ভাই, গাড়ি একটু জোরে চালান গো। আমরা শহরে পৌঁছে একটি হোটেলে উঠলাম। অভিমন্যু বলল, মা, আমরা আজ রাতে এখানে থাকব, কাল সকালে ফিরে যাব গু। সেদিন সন্ধ্যায় অভিমন্যু বলল, মা, আমি একটু ঘুরে আসি গু। আমি বাধা দিলাম, না, একা যাবে না। আমিও যাব উ। অভিমন্যু রাজি হল না, না মা, তুমি হোটেলে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব গু। অভিমন্যু চলে গেল। আমি হোটেল রুমে একা বসে রইলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অভিমন্যু ফিরে এলো না। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। অনেকবার তার ফোনে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। রাত বাড়তে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ করে দরজায় নক হল। অভিমন্যু। আমি উৎসাহিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে অভিমন্যু নয়, সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে। আপনি? আমি ভয়ে পিছিয়ে গেলাম। লোকটি বলল, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার ছেলে অভিমন্যু বিপদে আছে গু। কি বিপদ? তাকে কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে আপনাকে খুঁজছে গু। কি বলছেন আপনি? সে তো আমাকে এখানে রেখে গেছে গি। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল, না, আপনি জানেন না। আপনার ছেলে আপনাকে খুঁজছে গু। আপনি কি বলতে চাইছেন? অভিমন্যু কোথায়? সে ফিরে এসেছে যেখান থেকে এসেছিল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন উ। লোকটি আমার কাছে এগিয়ে এলো। আপনি কি জানেন না? অভিমন্যু আপনার আসল ছেলে নয়। সে আমার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? আপনি পাগল হয়ে গেছেন? অভিমন্যু আমার সন্তান। আমি তাকে জন্ম দিয়েছি গু। না, আপনি ভুল করছেন। আমার ছেলে ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সে তখন ১৭ বছরের ছেলে ছিল। তারপর আমরা তাকে খুঁজে পাইনি। কিন্তু আজ আমি তাকে চিনতে পেরেছি। সে আমার ছেলে গু। এটা অসম্ভব। অভিমন্যু আমার ছেলে। আপনি মিথ্যা বলছেন গু। লোকটি কিছু বলার আগেই হোটেলের দরজায় জোরে নক হল। আমি দরজা খুললাম আর দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আপনি কি অভিমন্যুর মা? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। কি হয়েছে? অভিমন্যু কোথায়? আপনার ছেলে একটি দুর্ঘটনায় পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি উ। সেই বয়স্ক লোকটি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুলিশের সাথে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে আমি অভিমন্যুকে দেখলাম, সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। অভিমন্যু! আমি দৌড়ে তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? অভিমন্যু আস্তে করে চোখ খুলল। মা, তুমি এসেছ গু। কি হয়েছিল? আমি মনে করতে পারছি না গি। অভিমন্যু কষ্ট করে বলল। ডাক্তার আমাকে বললেন আপনার ছেলে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। তার স্মৃতি সাময়িকভাবে চলে গেছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে ফিরে আসবে গি। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকটির কথা। সে বলেছিল অভিমন্যু তার ছেলে। এটা কি সম্ভব? না, অসম্ভব। অভিমন্যু আমার গর্ভজাত সন্তান। আমি তার জন্ম দিয়েছি। আমি স্পষ্ট মনে করতে পারি সেই দিনটি। পরদিন সকালে অভিমন্যু জেগে উঠল। মা, সে ডাকল। হ্যাঁ বাবা, আমি তার কাছে গেলাম। আমি কি বলেছিলাম সেই রাতে ব্যাকওয়াটারে একটি লাশ দেখেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। কেন? আমি মনে করতে পারছি অভিমন্যু ধীরে ধীরে বলল। সেই লাশটি ছিল সেই বয়স্ক লোকটির ছেলের। যে লোকটি আমাদের সাথে কথা বলেছিল উ। তাহলে তুমি সত্যিই একটি লাশ দেখেছিলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং সেই লোকটি আমাকে দেখে চিনতে পেরেছিল গু। কি বলছো তুমি? মা, এটা একটা লম্বা গল্প। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে নিরাপদ নই গি। পরবর্তী দিন আমরা কোচি থেকে কলকাতায় চলে এলাম।
অভিমন্যু বলল, এখানে আমরা কিছুদিন থাকব। কলকাতাই আমাদের পূর্বপুরুষদের শহর। এখানে আমাদের পুরনো বাড়ি আছে যেখানে আমরা কখনো যাইনি। আমরা কলকাতার একটি হোটেলে উঠলাম। অভিমন্যু তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মাথার ব্যান্ডেজ এখনও ছিল। হোটেলে পৌঁছে অভিমন্যু আমাকে বলল, মা, আমাকে কিছু সত্য বলতে হবে। কি সত্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সেই বয়স্ক লোকটি সত্যি বলেছিল। আমি তার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? এটা অসম্ভব। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমি তোমার ছেলেই বটে। কিন্তু আমি আরও কারো ছেলে গু। কি বলতে চাইছ তুমি? মা, এটা একটা অদ্ভুত গল্প। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না। কিন্তু এটা সত্যি গু। অভিমন্যু বিছানায় বসে পড়ল। আমাদের পরিবারের একটা ইতিহাস আছে যা তুমি জানো না। আমার জন্মের আগে আমাদের পরিবারে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপ অনুযায়ী আমাদের পরিবারের কোনো পুরুষ সন্তান বাঁচবে না গি। তুমি তো বেঁচে আছো, আমি বললাম। হ্যাঁ, কারণ বাবা সেই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি জেনেছিলেন যদি একই মানুষের দুটি জীবন থাকে তবে অভিশাপ কাজ করবে না গি। দুটি জীবন? কি বলছো তুমি? হ্যাঁ, মা। যখন আমি জন্মাই বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যান। সেই জ্যোতিষী ছিলেন কেরালার কুমারকোমে। তিনি বাবাকে বলেন, অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাকে দুটি জীবন দেওয়া গু। দুটি জীবন? এটা কিভাবে সম্ভব? জ্যোতিষী একটি মন্ত্র জানতেন। সেই মন্ত্রের মাধ্যমে আমার আত্মাকে দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল। আমার আত্মার এক অংশ আমার শরীরে থাকবে, আর অন্য অংশ আমার দ্বিতীয় আত্মা হিসাবে বেঁচে থাকবে। এই দ্বিতীয় আত্মা একটি শরীরে প্রবেশ করবে যে শরীর প্রাণবিহীন গো। তুমি কি বলছ? এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হয়। কিন্তু এটাই সত্যি। বাবা সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। সেই সময় কুমারকোমে একটি দুর্ঘটনা হয়েছিল। এক মাঝির ছেলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ পাওয়া গিয়েছিল। জ্যোতিষী সেই লাশে আমার দ্বিতীয় আত্মা প্রবেশ করান গো। আমি অবিশ্বাসের সাথে শুনতে লাগলাম। এসব তুমি কোথায় শুনলে? বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা যাবার আগে গো। কিন্তু এটা অসম্ভব। তোমার বাবা এসব বিশ্বাস করতেন না গি। তিনি করতেন, মা। তিনি জানতেন এটা সত্যি। কারণ আমি বেঁচে আছি। অন্যথায় অভিশাপের কারণে আমি বেঁচে থাকতাম না গি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি গু? হ্যাঁ, সে সেই মাঝি যার ছেলে ডুবে মারা গিয়েছিল। সে জানে না আসল ঘটনা। সে শুধু জানে তার ছেলে মারা গিয়েছিল এবং হঠাৎ করে আবার জীবিত হয়ে উঠেছিল। তার ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে ৩০ বছর ধরে তার ছেলেকে খুঁজছে গু। কিন্তু তুমি তো এত বছর আমাদের সাথেই ছিলে গু। হ্যাঁ, আমার শরীর তোমাদের সাথে ছিল। কিন্তু আমার দ্বিতীয় আত্মা ছিল কেরালায়, অন্য একটি শরীরে। সেই শরীর ছিল সেই মাঝির ছেলের। সে বেঁচে ছিল কিন্তু কেউ তাকে দেখেনি। সে লুকিয়ে থাকত উ। তাহলে যে লাশ তুমি দেখেছিলে গু? হ্যাঁ, সেটা ছিল আমার দ্বিতীয় আত্মার শরীর। সেই মাঝির ছেলের লাশ। সেই রাতে সে মারা গিয়েছিল। এবং সেই মুহূর্তে আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছিল উ। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না, মা। আমি শুধু জানি এটা সত্যি। আমি অনুভব করেছিলাম। যেই মুহূর্তে আমি সেই লাশ দেখেছিলাম আমি অনুভব করেছিলাম কিছু একটা আমার ভিতরে প্রবেশ করেছে। আমি অনুভব করেছিলাম আমি পূর্ণ হয়েছি গু। তুমি পূর্ণ হয়েছ? কি বলতে চাইছ? মা, আমি তোমাকে আরও একটা কথা বলিনি। সারা জীবন আমি অনুভব করেছি আমার ভিতরে কিছু একটা অসম্পূর্ণ আছে। আমি কখনো পূর্ণতা অনুভব করিনি। কিন্তু সেই রাতে যখন আমি সেই লাশ দেখলাম আমি হঠাৎ করে অনুভব করলাম আমি সম্পূর্ণ হয়েছি গু। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি তোমাকে চিনতে পেরেছিল কারণ তুমি তার ছেলের মতো দেখতে? না, মা। সে আমাকে চিনতে পেরেছিল কারণ আমি তার ছেলে। আমার দ্বিতীয় আত্মা তার ছেলের শরীরে বেঁচে ছিল। সে শরীর মারা গেছে এবং আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছে গু। তোমাকে এসব বলেননি কারণ তিনি চাননি তুমি চিন্তা করো গু। অভিমন্যু, এসব মিথ্যা কথা। তোমার বাবা এসব কখনো বলেননি।
অভিমন্যু অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে? তিনি আমাকে বলেছিলেন যে তিনি তোমাকে এসব বলেননি গি। আমি দৃঢ়তার সাথে বললাম, কারণ আমি তোমার বাবাকে ভালো করে জানি। তিনি এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করতেন না গি। অভিমন্যু গম্ভীর হয়ে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলছি। বাবা আমাকে বলেছিলেন যে আমাদের পরিবারের সাথে একটি পুরনো কাহিনী জড়িত। যেখানে আমরা বাস করি সেই এলাকায় একসময় একটি রাজবাড়ি ছিল। রাজার ছেলে তার মাকে ভালোবেসে ফেলেছিল। রাজা যখন এটা জানতে পারলেন, তিনি তার ছেলেকে অভিশাপ দিলেন যে সে কখনো সুখী হবে না। সেই অভিশাপ নাকি আমাদের পরিবারে বংশানুক্রমে চলে আসছে গি। আমি রেগে উঠলাম, কি বাজে কথা! তোমার বাবা কখনো এমন কথা বলেননি। তুমি আবার কি ড্রামাবাজি করছ? অভিমন্যু হঠাৎ হেসে উঠল, ধরা পড়ে গেলাম। হ্যাঁ মা, আমি আবার ড্রামাবাজি করছিলাম। আমাদের নাটকের আরেকটি অংশ। এটাও আমাদের নাটকে আছে, একটি পারিবারিক অভিশাপের গল্প। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, তুমি আমাকে শেষ করে দিচ্ছ অভিমন্যু। আর কোনো ড্রামাবাজি নয়। আমাকে পুরো নাটকটা পড়ে শোনাও। অভিমন্যু বলল, মা, ঠিক আছে। আসলে এটা একটা থ্রিলার নাটক, যেখানে গি। এমন সময় হঠাৎ করে আমরা দেখলাম দূরে একটি নৌকা আমাদের দিকে আসছে। দেখে মনে হলো নৌকাটি খালি। কারো সাথে দেখা না করার জন্য আমরা আমাদের নৌকাটিকে একটি ঝোপের পেছনে নিয়ে গেলাম। সেই নৌকাটি আমাদের কাছে এসে থামল। আমরা স্পষ্ট দেখতে পেলাম নৌকায় কেউ নেই। অভিমন্যু আমাকে বলল, মা, তুমি এখানে থাকো। আমি নৌকাটি দেখে আসি। আমি বাধা দিতে চাইলাম, কিন্তু সে শুনল না। অভিমন্যু সন্তর্পণে নৌকাটির দিকে এগিয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। অভিমন্যু নৌকাটির কাছে পৌঁছে দেখল নৌকাটির তলদেশে কিছু একটা আছে। সে ঝুঁকে দেখতে গেল এবং হঠাৎ চিৎকার করে উঠল। কি হয়েছে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভিমন্যু ফিরে এসে বলল, মা, নৌকাটিতে একটি লাশ আছে। আমি ভয়ে শিউরে উঠলাম। লাশ? আমরা এখনই পুলিশকে খবর দিতে হবে গু। অভিমন্যু বলল, হ্যাঁ, কিন্তু আমাদের ফোন কাজ করছে না। আমরা হাউস বোটে ফিরে গিয়ে সেখান থেকে খবর দিতে হবে গু। আমরা দ্রুত হাউস বোটের দিকে ফিরতে লাগলাম। হঠাৎ করে আমরা দেখলাম আরও দুটি নৌকা আমাদের দিকে আসছে। এবার নৌকাগুলিতে লোক ছিল। তারা আমাদের ডাকতে লাগল। অভিমন্যু আমাকে বলল, মা, মনে হয় এরা স্থানীয় লোক। হয়তো তারা ওই লাশের খোঁজ করছে গি। নৌকাগুলি আমাদের কাছে এসে পৌঁছাল। তাদের মধ্যে একজন, যিনি বয়স্ক লোক, জিজ্ঞেস করলেন, আপনারা কি ওই নৌকাটি দেখেছেন? আমরা খুঁজে পাচ্ছি না গি। অভিমন্যু বলল, হ্যাঁ, আমরা দেখেছি। সেখানে একটি লাশ আছে গি। লোকটি অবাক হয়ে বলল, লাশ? না না, সেখানে কোনো লাশ নেই। আমার ছেলে নৌকাটি নিয়ে গিয়েছিল মাছ ধরতে। সে ফিরে আসেনি। আমরা ভাবছিলাম হয়তো সে নৌকায় ঘুমিয়ে পড়েছে গি। অভিমন্যু তাদের সেই নৌকার কাছে নিয়ে গেল। আমিও তাদের পেছনে গেলাম। যখন আমরা নৌকার কাছে পৌঁছালাম, দেখলাম সত্যিই সেখানে একটি লাশ নেই। কেবল একটি মাছ ধরার জাল এবং কিছু সরঞ্জাম। বয়স্ক লোকটি বলল, দেখুন, এখানে কোনো লাশ নেই। আপনি কি ঠিকমতো দেখেছেন? অভিমন্যু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট দেখেছিলাম। হয়তো আমি ভুল দেখেছি। অন্ধকারে হয়তো মাছ ধরার জালটাকে লাশ বলে মনে হয়েছে গি। লোকটি একটু অবাক হয়ে আমাদের দিকে তাকাতে লাগল। তারপর বলল, কোনো সমস্যা নেই। অন্ধকারে এমন ভুল হতে পারে। তবে আপনারা এই সময়ে ব্যাকওয়াটারে ঘুরছেন কেন? এখানে সন্ধ্যার পর ঘোরাঘুরি করা নিরাপদ নয় গ। অভিমন্যু বলল, আমরা জানতাম না। আমরা ট্যুরিস্ট। বুঝেছি, লোকটি বলল। আপনারা হাউস বোটে ফিরে যান। আমরা আমার ছেলেকে খুঁজে বের করি। আমরা হাউস বোটে ফিরে এলাম। অভিমন্যু চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই একটি লাশ দেখেছিলে? অভিমন্যু ধীরে ধীরে বলল, হ্যাঁ মা। আমি স্পষ্ট দেখেছিলাম। এটা মাছ ধরার জাল ছিল না। ওটা একটি লাশ ছিল। আমি স্পষ্ট দেখেছিলাম একটি মানুষের মুখ। আমি শিউরে উঠলাম, তবে এখন সেটা কোথায় গেল? আমি জানি না। হয়তো যারা আমাদের সাথে কথা বলছিল তারাই লাশটি সরিয়ে ফেলেছে গি। কিন্তু কেন? সেটাই আমি জানি না। কিন্তু আমার মনে হচ্ছে আমরা কোনো বিপদে পড়তে যাচ্ছি গি। আমরা দুজনই ভয়ে রাত কাটালাম। পরদিন সকালে অভিমন্যু বলল, মা, আমরা আজই ফিরে যাব। এখানে থাকা নিরাপদ নয় গে। আমি রাজি হলাম।
আমরা হাউসবোট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে শহরের দিকে যেতে শুরু করলাম। পথে অভিমন্যু হঠাৎ করে চাপা গলায় বলল, মা, ওই দেখো, ওই লোকটিকে গু। আমি দেখলাম রাস্তার পাশে সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে, যার সাথে আমরা গতরাতে দেখা করেছিলাম। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। অভিমন্যু ড্রাইভারকে বলল, ভাই, গাড়ি একটু জোরে চালান গু। আমরা শহরে পৌঁছে একটি হোটেলে উঠলাম। অভিমন্যু বলল, মা, আমরা আজ রাতে এখানে থাকব, কাল সকালে ফিরে যাব গু। সেদিন সন্ধ্যায় অভিমন্যু বলল, মা, আমি একটু ঘুরে আসি গু। আমি বাধা দিলাম, না, একা যাবে না। আমিও যাব উ। অভিমন্যু রাজি হল না, না মা, তুমি হোটেলে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব গু। অভিমন্যু চলে গেল। আমি হোটেল রুমে একা বসে রইলাম। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু অভিমন্যু ফিরে এলো না। আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। অনেকবার তার ফোনে কল করলাম, কিন্তু সে ফোন ধরল না। রাত বাড়তে লাগল। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ করে দরজায় নক হল। অভিমন্যু, আমি উৎসাহিত হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। কিন্তু দরজা খুলে দেখলাম সেখানে অভিমন্যু নয়, সেই বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে। আমি ভয়ে পিছিয়ে গেলাম। লোকটি বলল, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনার ছেলে অভিমন্যু বিপদে আছে গু। কি বিপদ? তাকে কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সে আপনাকে খুঁজছে গু। কি বলছেন আপনি? সে তো আমাকে এখানে রেখে গেছে গি। লোকটি রহস্যময় হাসি দিয়ে বলল, না, আপনি জানেন না। আপনার ছেলে আপনাকে খুঁজছে গু। আপনি কি বলতে চাইছেন? অভিমন্যু কোথায়? সে ফিরে এসেছে যেখান থেকে এসেছিল উ। আমি ভয়ে শিউরে উঠলাম। আপনি কি বলতে চাইছেন? স্পষ্ট করে বলুন উ। লোকটি আমার কাছে এগিয়ে এলো, আপনি কি জানেন না? অভিমন্যু আপনার আসল ছেলে নয়। সে আমার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? আপনি পাগল হয়ে গেছেন? অভিমন্যু আমার সন্তান। আমি তাকে জন্ম দিয়েছি গু। না, আপনি ভুল করছেন। আমার ছেলে ৩০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সে তখন ১৭ বছরের ছেলে ছিল। তারপর আমরা তাকে খুঁজে পাইনি। কিন্তু আজ আমি তাকে চিনতে পেরেছি। সে আমার ছেলে গু। এটা অসম্ভব। অভিমন্যু আমার ছেলে। আপনি মিথ্যা বলছেন গু। লোকটি কিছু বলার আগেই হোটেলের দরজায় জোরে নক হল। আমি দরজা খুললাম আর দেখলাম এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। আপনি কি অভিমন্যুর মা? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি কাঁপা গলায় বললাম। কি হয়েছে? অভিমন্যু কোথায়? আপনার ছেলে একটি দুর্ঘটনায় পড়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আপনাকে সেখানে নিয়ে যেতে এসেছি উ। সেই বয়স্ক লোকটি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে পুলিশের সাথে হাসপাতালে গেলাম। সেখানে পৌঁছে আমি অভিমন্যুকে দেখলাম, সে বেডে শুয়ে আছে, তার মাথায় ব্যান্ডেজ। অভিমন্যু, আমি দৌড়ে তার কাছে গেলাম। তুমি ঠিক আছো? অভিমন্যু আস্তে করে চোখ খুলল। মা, তুমি এসেছ গু। কি হয়েছিল? আমি মনে করতে পারছি না গি। অভিমন্যু কষ্ট করে বলল। ডাক্তার আমাকে বললেন আপনার ছেলে রাস্তায় একটি দুর্ঘটনার শিকার হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। তার স্মৃতি সাময়িকভাবে চলে গেছে। চিন্তা করবেন না, ধীরে ধীরে ফিরে আসবে গি। আমি অভিমন্যুর পাশে বসে রইলাম। সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর হতে লাগল। হঠাৎ মনে পড়ল সেই বয়স্ক লোকটির কথা। সে বলেছিল অভিমন্যু তার ছেলে। এটা কি সম্ভব? না, অসম্ভব। অভিমন্যু আমার গর্ভজাত সন্তান। আমি তার জন্ম দিয়েছি। আমি স্পষ্ট মনে করতে পারি সেই দিনটি। পরদিন সকালে অভিমন্যু জেগে উঠল। মা, সে ডাকল। হ্যাঁ বাবা, আমি তার কাছে গেলাম। আমি কি বলেছিলাম সেই রাতে ব্যাকওয়াটারে একটি লাশ দেখেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে। কেন? আমি মনে করতে পারছি অভিমন্যু ধীরে ধীরে বলল। সেই লাশটি ছিল সেই বয়স্ক লোকটির ছেলের। যে লোকটি আমাদের সাথে কথা বলেছিল উ। তাহলে তুমি সত্যিই একটি লাশ দেখেছিলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং সেই লোকটি আমাকে দেখে চিনতে পেরেছিল গু। কি বলছো তুমি? মা, এটা একটা লম্বা গল্প। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা এখানে নিরাপদ নই গি। পরবর্তী দিন আমরা কোচি থেকে কলকাতায় চলে এলাম।
অভিমন্যু বলল, এখানে আমরা কিছুদিন থাকব। কলকাতাই আমাদের পূর্বপুরুষদের শহর। এখানে আমাদের পুরনো বাড়ি আছে যেখানে আমরা কখনো যাইনি। আমরা কলকাতার একটি হোটেলে উঠলাম। অভিমন্যু তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তার মাথার ব্যান্ডেজ এখনও ছিল। হোটেলে পৌঁছে অভিমন্যু আমাকে বলল, মা, আমাকে কিছু সত্য বলতে হবে। কি সত্য? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। সেই বয়স্ক লোকটি সত্যি বলেছিল। আমি তার ছেলে গু। আমি হতবাক হয়ে গেলাম। কি? এটা অসম্ভব। তুমি আমার ছেলে। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। অভিমন্যু ধীরে ধীরে বলল, মা, আমি তোমার ছেলেই বটে। কিন্তু আমি আরও কারো ছেলে গু। কি বলতে চাইছ তুমি? মা, এটা একটা অদ্ভুত গল্প। আমি জানি তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটা সত্যি গু। অভিমন্যু বিছানায় বসে পড়ল। আমাদের পরিবারের একটা ইতিহাস আছে যা তুমি জানো না। আমার জন্মের আগে আমাদের পরিবারে একটা অভিশাপ ছিল। সেই অভিশাপ অনুযায়ী আমাদের পরিবারের কোনো পুরুষ সন্তান বাঁচবে না গি। তুমি তো বেঁচে আছো, আমি বললাম। হ্যাঁ, কারণ বাবা সেই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি জেনেছিলেন যদি একই মানুষের দুটি জীবন থাকে তবে অভিশাপ কাজ করবে না গি। দুটি জীবন? কি বলছো তুমি? হ্যাঁ মা। যখন আমি জন্মাই বাবা আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যান। সেই জ্যোতিষী ছিলেন কেরালার কুমারকোমে। তিনি বাবাকে বলেন, অভিশাপ থেকে বাঁচার একমাত্র উপায় হল আমাকে দুটি জীবন দেওয়া গু। দুটি জীবন? এটা কিভাবে সম্ভব? জ্যোতিষী একটি মন্ত্র জানতেন। সেই মন্ত্রের মাধ্যমে আমার আত্মাকে দ্বিখণ্ডিত করা সম্ভব ছিল। আমার আত্মার এক অংশ আমার শরীরে থাকবে, আর অন্য অংশ আমার দ্বিতীয় আত্মা হিসাবে বেঁচে থাকবে। এই দ্বিতীয় আত্মা একটি শরীরে প্রবেশ করবে যে শরীর প্রাণবিহীন গো। তুমি কি বলছ? এটা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব মনে হয়, কিন্তু এটাই সত্যি। বাবা সেই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। সেই সময় কুমারকোমে একটি দুর্ঘটনা হয়েছিল। এক মাঝির ছেলে ডুবে মারা গিয়েছিল। তার লাশ পাওয়া গিয়েছিল। জ্যোতিষী সেই লাশে আমার দ্বিতীয় আত্মা প্রবেশ করান গো। আমি অবিশ্বাসের সাথে শুনতে লাগলাম। এসব তুমি কোথায় শুনলে? বাবা আমাকে বলেছিলেন। তিনি মারা যাবার আগে গো। কিন্তু এটা অসম্ভব। তোমার বাবা এসব বিশ্বাস করতেন না গি। তিনি করতেন মা। তিনি জানতেন এটা সত্যি। কারণ আমি বেঁচে আছি। অন্যথায় অভিশাপের কারণে আমি বেঁচে থাকতাম না গি। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি গু? হ্যাঁ, সে সেই মাঝি যার ছেলে ডুবে মারা গিয়েছিল। সে জানে না আসল ঘটনা। সে শুধু জানে তার ছেলে মারা গিয়েছিল এবং হঠাৎ করে আবার জীবিত হয়ে উঠেছিল। তার ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সে ৩০ বছর ধরে তার ছেলেকে খুঁজছে গু। কিন্তু তুমি তো এত বছর আমাদের সাথেই ছিলে গু। হ্যাঁ, আমার শরীর তোমাদের সাথে ছিল। কিন্তু আমার দ্বিতীয় আত্মা ছিল কেরালায়, অন্য একটি শরীরে। সেই শরীর ছিল সেই মাঝির ছেলের। সে বেঁচে ছিল কিন্তু কেউ তাকে দেখেনি। সে লুকিয়ে থাকত উ। তাহলে যে লাশ তুমি দেখেছিলে গু? হ্যাঁ, সেটা ছিল আমার দ্বিতীয় আত্মার শরীর। সেই মাঝির ছেলের লাশ। সেই রাতে সে মারা গিয়েছিল। এবং সেই মুহূর্তে আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছিল উ। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি জানি না মা। আমি শুধু জানি এটা সত্যি। আমি অনুভব করেছিলাম। যেই মুহূর্তে আমি সেই লাশ দেখেছিলাম আমি অনুভব করেছিলাম কিছু একটা আমার ভিতরে প্রবেশ করেছে। আমি অনুভব করেছিলাম আমি পূর্ণ হয়েছি গু। তুমি পূর্ণ হয়েছ? কি বলতে চাইছ? মা, আমি তোমাকে আরও একটা কথা বলিনি। সারা জীবন আমি অনুভব করেছি আমার ভিতরে কিছু একটা অসম্পূর্ণ আছে। আমি কখনো পূর্ণতা অনুভব করিনি। কিন্তু সেই রাতে যখন আমি সেই লাশ দেখলাম আমি হঠাৎ করে অনুভব করলাম আমি সম্পূর্ণ হয়েছি গু। আমি অবাক হয়ে শুনতে লাগলাম। তাহলে সেই বয়স্ক লোকটি তোমাকে চিনতে পেরেছিল কারণ তুমি তার ছেলের মতো দেখতে? না মা। সে আমাকে চিনতে পেরেছিল কারণ আমি তার ছেলে। আমার দ্বিতীয় আত্মা তার ছেলের শরীরে বেঁচে ছিল। সে শরীর মারা গেছে এবং আমার দ্বিতীয় আত্মা আমার শরীরে ফিরে এসেছে গু।